স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প ন্যায় বিচার। সুমিতা একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। ওর বাড়ি কলকাতাতে হলেও ও চাকরি সূত্রে গুজরাটে থাকত। সুমিতা একদিন তার অফিসে পৌঁছতেই তার বন্ধু লীনা বলল, সুমিতা, আমাদের ইন্দোরে বদলি করা হচ্ছে। সুমিতা বলে, কিন্তু রাজীব স্যার যে বলেছিলেন আমাদের বদলি দিল্লিতে হবে। লীনা বলে, না, বি ব্লকের বদলি দিল্লিতে হচ্ছে আর আমাদের ইন্দোরে। আমি আমাদের সবার রিজার্ভেশন 20 তারিখ করে দিয়েছি। সুমিতা চিন্তিত হয়ে বলে ওঠে, 20 তারিখ? না, আমি 20 তারিখ যেতে পারবো না রে। আমার মামাতো ভাইয়ের বিয়ে আছে, আমি তো ছুটি নিয়েছি, কলকাতা যাচ্ছি। তুই রিজার্ভেশন করার আগে আমাকে বলিসনি কেন? তুই আমার রিজার্ভেশনটা বাতিল করে দে। আমি 25 তারিখ ফিরছি, তারপরে যাব। কিন্তু তুই একলা আসবি, তুই কি জানিস কোন কোন ট্রেন ইন্দোরে যায়? লীনা জবাব দেয়। সুমিতা মুচকি হেসে বলে, চিন্তা করিস না, আমার এক কাকা ইন্দোরে চাকরি করে, আর আমি একলা গেলে কি এমন হবে? কলকাতা গুজরাট তো প্রায় যাতায়াত করি, ভয় কিসের? আমাকে কি ভূতে ধরবে নাকি? অবশ্য ধরলে ভালোই হয়, আর হ্যান্ডসাম ভূত হলে তো কথাই নেই, ডেটিং করা যাবে। সুমিতা 25 তারিখ তার জিনিসপত্র নিয়ে রেল স্টেশনে পৌঁছলো। স্টেশন প্রায় ফাঁকা। একজন দোকানদারকে জিজ্ঞেস করলো, দাদা, ইন্দোর এক্সপ্রেস এই প্ল্যাটফর্মেই আসে না? দোকানদার ঘাড় নেড়ে হ্যাঁ বলে। সুমিতা আবার বলে, আচ্ছা, A5 কামরা সামনে পড়বে নাকি পেছনে? দোকানদারের ইশারা মতো পেছনে হাঁটতে থাকে সুমিতা। সুমিতা এক বন্ধুর সাথে স্টেশনে এসেছিল। তার তাড়া আছে বলে সে সুমিতাকে ট্রেনে বসিয়ে বিদায় নিয়ে চলে যায় নিজের কাজে। সুমিতা লীনাকে কল করে বলে, আমি ট্রেনে উঠে গেছি, কাল সকালেই পৌঁছে যাব। ট্রেনটা রাত 12টা নাগাদ দিল্লি পৌঁছলো। বেশিরভাগ লোকই দিল্লিতে নেমে গেল। প্রায় গোটা কামরাটাই খালি হয়ে গেল। সুমিতা কামরার এদিক ওদিক তাকিয়ে দেখলো তার কামরাতে মাত্র 3 জন লোক বসে রয়েছে। সুমিতার সিটের থেকে একটা কিউবিকল পরেই একজন বয়স্ক লোক আর তার বউ বসে বসে ঝিমোচ্ছিল। আর পেছনে একদম শেষ সিটে সুমিতারই বয়সী একটি মেয়ে গায়ে চাদর দিয়ে শুয়েছিল। সুমিতা তার কানে হেডফোন লাগালো আর চোখ বন্ধ করে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে প্রায় ঘন্টাখানেক কেটে যায়। হঠাৎ জানলাতে একটা কিসের যেন আওয়াজ পেয়ে সুমিতা চোখ খুলে দেখলো কে যেন জানলায় কিছু ছুঁড়ে মেরেছে। সুমিতা জানলা দিয়ে বাইরে তাকিয়ে অন্ধকারে কিছুই দেখতে পেল না। তবুও সুমিতার মনে হলো যেন বাইরে সাদা কাপড় পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সুমিতা ভালো করে দেখার আগেই ট্রেন ছেড়ে দিল। সুমিতা আবার কামরার চারদিকে চোখ বোলালো। সেই বয়স্ক লোক আর মহিলাটির দিকে নজর দিয়ে দেখলো তারা সিটে শুয়ে ঘুমোচ্ছে। এরপরে সুমিতা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু সেই মেয়েটা যে চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছিল তাকে কোথাও দেখতে পেল না। সুমিতা মনে মনে ভাবলো, আরে, মেয়েটা কোথায় চলে গেল? হয়তো ফ্রেশ হবার জন্য টয়লেটে গেছে। সুমিতা মনে মনে এ কথা ভাবলেও কেন জানি না তার মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে জানলার বাইরে যেন ওই মেয়েটাকেই দেখেছে, যে পেছনে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। সুমিতা কিছুতেই বুঝতে পারছিল না মেয়েটা ট্রেনের বাইরে কেমন করে যাবে, আর কি করতেই বা যাবে, আর তাকে পাথর ছুঁড়েই বা কেন মারবে। সুমিতা তার মনের ভুল দূর করার জন্য সিট থেকে উঠে টয়লেটের দিকে গেল। এ কি, দুটো টয়লেটের দরজাই তো বাইরে থেকে বন্ধ, তার মানে ভেতরে কেউ নেই। তাহলে ওই মেয়েটা কোথায় চলে গেল? যা আজ্ঞে, আমার কি? টয়লেটের দরজাটা খুলতেই সুমিতা দেখতে পেল টয়লেটের ছাদ থেকে একটা মেয়ে উল্টো হয়ে ঝুলে আছে। সুমিতা ভয়ে চিৎকার করতে করতে সেই বয়স্ক লোকটার মহিলাটার দিকে দৌড়লো, বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। কিন্তু সেই বয়স্ক লোক আর মহিলাটার কাছে গিয়ে ও থরথর করে কাঁপতে লাগলো। ও দেখতে পেল তারা দুজনও সিটের ওপরে পা তুলে বসে আছে, আর দুজনেই যেন এক নিমেষে ভূত আর পেতনি হয়ে গেছে। সেই ভূত আর পেতনি নিজেদের জায়গা থেকে উঠে সুমিতার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। সুমিতা দিশেহারা হয়ে কামরার এদিক ওদিক দৌড়চ্ছিল আর চিৎকার করছিল, বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। সুমিতা এবার কামরার পেছন দিকে পালাতে চাইল, কিন্তু পেছনে টয়লেট থেকে সেই পেতনি বেরিয়ে এসে ওর দিকে এগিয়ে এলো। সুমিতা বলে উঠল, তুমি কে? আমার কাছে কি চাও? পেতনিটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আমার নাম অঞ্জলি। 5 বছর আগে আমি তোমারই মতো এই ট্রেনের এই কামরায় যাত্রা করছিলাম। এমনই এক রাতে কামরাতে আর কেউ ছিল না, শুধু ওই বয়স্ক আঙ্কেল আর আন্টি ছিলেন। ঠিক তখনই 4-5 জন ছেলে এই কামরাতে উঠে পড়ে, আর তাদের মধ্যে তোমার ভাই সুমিত ছিল। আমাকে একা দেখে ওদের চোখ মুখ পাল্টে যায়। তোমার ভাই আমাকে বিরক্ত করতে থাকে। আঙ্কেল আন্টি প্রতিবাদ করেন, তবুও কোনো কথা শোনেনি। তোমার ভাই আমার ওড়না ধরে টান দেয়,
তখন আমি আমার ফ্লাক্সটা তুলে সজোরে তোমার ভাইয়ের মুখের ওপরে মারি। ও তখন আমার চুল ধরে ফেলে। আঙ্কেল আন্টি উঠে এসে আমাকে বাঁচাতে আসার আগেই তোমার ভাই আর তার বন্ধুরা প্রথমে আমাকে, তারপর ওই আঙ্কেল আর আন্টিকে চলন্ত ট্রেন থেকে নিচে ঠেলে ফেলে দেয়। আমরা নিচে পড়ার পর আমাদের শরীর থেঁতলে যায়। আমরা রক্তাক্ত হয়ে এক ফোঁটা জলের জন্য চিৎকার করতে করতে মারা যাই। কেউ কিচ্ছু জানতে পারে না। আমার মা বাবা আজও আমায় খুঁজে চলেছে, আর আমার আত্মা ন্যায় বিচারের আশায় এই কামরাতেই গুমড়ে গুমড়ে মরছে। এই কথা বলে অঞ্জলি নামের পেতনিটা অদৃশ্য হয়ে যায়। ট্রেন এসে স্টেশনে থামে। সুমিতা সিটে বসে পড়ে আর ভাবতে থাকে এখন ওর কি করা উচিত। ওর কি পুলিশ স্টেশনে গিয়ে ভাইয়ের বিরুদ্ধে রিপোর্ট লেখানো উচিত, নাকি তার ভাইয়ের ভাগ্য প্রকৃতির বিচারের ওপর ছেড়ে দেওয়া উচিত? অঞ্জলি ইচ্ছে করলেই তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিতে পারত, তবে সে তো তা করেনি। ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার আছে। সুমিতা ঠিক করে ইন্দোরে পৌঁছে সে সবার আগে ভাইয়ের বিরুদ্ধে থানায় রিপোর্ট লেখাবে। আপনাদের কি মনে হয় সুমিতার কি করা উচিত ছিল? সুমিতা কি ঠিক কাজ করলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। শুনলেন গল্প ন্যায় বিচার। রচনা সৌম্য, গল্প পাঠে সৌম্য, সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস। যদি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। যখনই আমরা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে।